তাহলে তুমি যদি অ্যালি ক্রপিং বলা হয়, অ্যালি ক্রপিং একটা প্র্যাকটিস আন্ডার দ্য এগ্রি সিলভিকালচার। তাহলে কম্পোনেন্টের অ্যারেঞ্জমেন্ট, জাস্ট অ্যারেঞ্জমেন্ট, ব্রড থিংস, সেটা হচ্ছে সিস্টেম। আর যখন ন্যারো ডাউন স্পেসিফিক করা হবে, একদম স্পেসিফিক করে দেওয়া হলো, যেমন তৌহিদকে আমি স্পেসিফিক করে দিলাম, সেও কিন্তু লেভেল 3 এর একজন স্টুডেন্ট, হ্যাঁ, বাট আমি স্পেসিফিক করে দিয়েছি, তাহলে তৌহিদ হয়ে গেল তোমার সেকশন সি এর মানে প্র্যাকটিস, আর আর তোমরা লেভেল 3 হয়ে গেছো সিস্টেম। বোঝা গেছে আমার মনে হয়, আমি আর ভিতরে যেতে যাচ্ছি না। এনিওয়ে, দিজ আর দ্য সিস্টেম প্র্যাকটিসের ডেফিনেশন। এটা হচ্ছে মেজর গ্রুপ অফ সায়েন্টিস্ট আমাদেরকে এভাবে বলে, বাট দ্যাট ইজ নট ক্রিট। আমি আগে বলেছিলাম দ্যাট ইজ দ্য কংক্রিট থিংস। অনেক সায়েন্টিস্টরা এটাকে বলে, আমি যেটা বলেছি সিস্টেম, ওরা সেটাকে বলে প্র্যাকটিস, আবার ওরা যেটাকে বলেছে প্র্যাকটিস সেটাকে বলে সিস্টেম, মানে ভাইস ভার্সা। তাহলে আমরা কি করব? আমরা করব আমাদের মেজর গ্রুপ অফ সায়েন্টিস্ট যেই ব্যাখ্যাটা দেয় সেটাকে আমরা ফলো করবো। আমি তোমাকে যে ব্যাখ্যাটা দিলাম, দ্যাট ওয়াজ দ্য accepted by major group of scientists or leading scientists of agroforestry. Okay, anyway, that was the systems and practice. Now another concept is, are these systems or practices sustainable কিনা, or what does we mean with sustainable? দেখো, আমি সাস্টেনেবল ব্যাখ্যা দিতে যে তোমাদেরকে একটা ডায়াগ্রাম এখানে নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই ডায়াগ্রামটা আসলে আমার একটা গ্রুপ অফ সায়েন্টিস্টের ডেভেলপ করা ওয়ার্ডে। এই দেখো, আমি যে পেপারে ডেভেলপ করেছি সেটাই আমি এখানে দেখাইছি নেক্সট স্লাইডে, আর প্রথম স্লাইডে দেখাইছি একটা জাস্ট একটা আউটলাইন আর কি। এখন এই যে কোনো জিনিস, একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস, ইভেন একটা টেকসই একটা প্রযুক্তি, তুমি এই কনসেপ্টটাকে তুমি তোমার যে কোনো জায়গায় তুমি এটাকে ফিট করতে পারো। তুমি যদি একটা জিনিস সাস্টেনেবল কিনা সেটাকে তুমি ব্যাখ্যা করতে হয়, সায়েন্টিস্টরা বলতেছে যে এটাকে দেখতে হবে যে এই প্র্যাকটিসটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কিনা, এটা ইকোনমিক্যালি তোমার ফেজিবল কিনা। ইকোনমিক্যালি ফেজিবল মানে ইকোনমিক্যালি বেনিফিট হলো কিনা, এবং এনভায়রনমেন্টালি ভায়াবল কিনা। যদি এই তিনটা কোশ্চেনে তুমি আনসার দিতে পারো, এই তিনটা কোশ্চেনকে যদি ফিট করে, তাহলে আমরা বলতে পারি this system or this practice are sustainable. That means, what does it mean social? সোশ্যাল মানে হচ্ছে যে তুমি একটা প্র্যাকটিস আবিষ্কার করলা যেটা তোমার কৃষক বা সমাজে সেটা অ্যাকসেপ্টেডই না, কৃষকরা এটা বুঝতেই না, বুঝতেই পারে না, নিতেই পারে না, তাহলে এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবলই হলো না। যাদের জন্য তুমি করলা তাদের জন্য অ্যাকসেপ্টেবল না। সোশ্যালে এটাও একটা কনফ্লিক্ট সৃষ্টি করলো, সোশ্যালে এটা একটা ক্লাস সৃষ্টি করলো, সোশ্যালে ফার্মাররা এটাকে গ্রহণই করলো না। দ্যাট ইজ নো সোশ্যাল ভ্যালু, সোশ্যাল ভ্যালু নাই এটা, তাহলে সেটা সাস্টেনেবল হবে না। তারপরে আসে ইকোনমিক্যালি হচ্ছে তোমার অবশ্যই সেটা বেনিফিটেড হতে হবে। তুমি একটা প্র্যাকটিস নিয়ে আসলা, যে প্র্যাকটিসটা দেখা যাচ্ছে যে ইকোনমিক্যালি লস, বা এটা তোমার ইকোনমিক্যালি এটা লুজ, তাহলে সেটা কখনো সাস্টেনেবল হয়। তোমাকে অবশ্যই সেটা ইকোনমিক্যালি বেনিফিট হতে হবে, সেটাকে ইনকাম জেনারেটিং ক্যাপাসিটি থাকতে হবে, সেটা সোজা কথা যে এটা বেনিফিটেড হতে হবে আর কি, বেনিফিশিয়াল হতে হবে। নাও দ্য মেজর কনসার্ন ইজ এনভায়রনমেন্টাল ফেজিবল অর এনভায়রনমেন্টাল ভায়াবল, যেটাই বলো সেটা কেমন। সে ফর এক্সাম্পল, আমরা জানি যে আমাদের এখন হাই ইল্ডিং রাইস ভ্যারাইটি আমাদের একটা নিত্য নতুন ব্যাপার হয়ে গেছে, তাই না? বা তুমি একটা হাই ইল্ডিং ভ্যারাইটি তুমি নিয়ে এসছো, সেই ভ্যারাইটিটা চাষ করতে ইউ নো দ্যাট হাউ মেনি অ্যামাউন্ট অফ পেস্টিসাইড ফার্টিলাইজার এটাকে অ্যাড করতে হয় ইরিগেশন। তুমি যদি দেখো যে এই হাই ইল্ডিং ভ্যারাইটিকে চাষ করার জন্য হিউজ অ্যামাউন্ট অফ সিনথেটিক ফার্টিলাইজার এবং প্রচুর পরিমাণে পেস্টিসাইড ইনসেক্টিসাইড ছাড়া এটা তোমার কাল্টিভেশনই করা যায় না। তাহলে এটার একটা হাই ইকোনমিক ভ্যালু আছে হাই ইল্ডিং এর, সোশ্যালি অ্যাকসেপ্টেবল, বাট এটা এনভায়রনমেন্টকে একটা সাংঘাতিক রকম ক্ষতি করে। কেমন ক্ষতি করে? তুমি যখন একটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে প্রোডাকশন নিয়ে আসলা, যেটার জন্য প্রচুর পরিমাণে ফার্টিলাইজার, প্রচুর পরিমাণে ইনসেক্টিসাইড দিচ্ছ, দিয়ে তুমি পরিবেশটাকে, আমাদের পরিবেশটাকে তুমি কোলাপস করতেছো। সরি, চোখে গেল। তুমি যদি এই এনভায়রনমেন্টকে তুমি ডিস্ট্রাকশন করে ফেলো, তাহলে সেটা সাস্টেনেবল টেকনোলজি বা সেটা সাস্টেনেবল হবে না। তাহলে তুমি যদি এই তিনটা প্যারামিটার দিয়ে তুমি যদি কোন একটা জিনিসকে তুমি এক্সপ্লেইন করো, বা এটাকে যদি তুমি ফিট করো, এই তিনটা প্যারামিটার যদি ফিট হয়ে যায়, দেন ইউ সে দ্যাট ইট ইজ সাস্টেনেবল। হ্যাঁ, এটা সব জায়গায় প্রযোজ্য, শুধুমাত্র অ্যাগ্রোফরেস্ট্রির জন্য না, ইটস অ্যাপ্লিকেবল ফর এভরিওয়্যার। নাও দিস কনসার্ন ইজ, এই অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমগুলো প্র্যাকটিসগুলো সাস্টেনেবল কিনা। ইয়েস, অল অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম প্র্যাকটিস যেগুলো ডেভেলপ হচ্ছে, অল আর সাস্টেনেবল। কেন সাস্টেনেবল? আমরা এটাকে বলি যে অ্যাগ্রোফরেস্ট্রি ইজ এ সাস্টেনেবল ল্যান্ড ইউজ প্র্যাকটিস। একটা প্র্যাকটিস বা অ্যাগ্রোফরেস্ট্রি ইজ এ ল্যান্ড ইউজ সিস্টেম, এটা হচ্ছে একটা সাস্টেনেবল। কেন সাস্টেনেবল? এটা অবশ্যই এটা ইকোনমিক্যালি প্রফিটেবল। হ্যাঁ, ইকোনমিক্যালি প্রফিটেবল কেন? আমি লাস্ট সপ্তাহে একটা পেপার লিখতেছিলাম। পেপার লিখতে যে আমি কয়েকটা অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমের বিসিআর,
বিসিআর হচ্ছে বেনিফিট কস্ট রেশিও। হ্যাঁ, তোমরা যারা ইকোনমিক্স পড়েছো বা ইকোনমিক্স পড়া নাই আমি জানি না জানো কিনা। বেনিফিট কস্ট রেশিও একটা অ্যাগ্রোভোল্টিক সিস্টেম। আমি যে প্র্যাকটিস গুলো বেনিফিট কস্ট রেশিও করতেছিলাম সেটা হচ্ছে 10 বছরের একটা প্র্যাকটিস। এই 10 বছরের বিসিআর বের করার জন্য চমৎকার সিস্টেম ফর্মুলা আছে। তোমরা যখন হায়ার স্টাডি করবা, মাস্টার্স করবা আমাদের সাথে, আমি তখন ডিটেলস তোমাদেরকে শেখাবো। এখন জাস্ট শুনে রাখো। বিসিআরটা হচ্ছে তোমার একটা একটা প্র্যাকটিসের, এই অ্যাগ্রোভোল্টিক প্র্যাকটিসের 10 বছরের তোমার তার কস্ট বেনিফিট নিয়ে তার ইন্টারেস্ট রেট, তার ইন্টারেস্ট রেট মানে ধরো আজকের তোমার 10 টাকা ইনকাম, এটা 5 বছর পরে 10 টাকা ইনকামটা তো একটা ভ্যালু আছে, তাই না? তো একটা ফার্মার আজকে একটা 10 বছরে একটা একটা প্র্যাকটিস মনে করো, আজকে তুমি একটা ফার্মার 500 টাকা ইনকাম করলো, এই 500 টাকার ভ্যালু তো 10 বছর পরে যে 500 টাকা নাই, তাই না? 500 টাকা তো প্লাস হবে কিছু হলে। এটাকে বলি আমরা ইন্টারেস্ট রেট দিয়ে হিসাব করতে হয়। তো আমরা বিসিআর করে দেখলাম যে all agricultural practice in my last project, it has more than 2, মানে ডাবল বেনিফিট। এটা কি মোর দেন 2 and ওয়ান প্র্যাকটিস দেখা যাচ্ছে 3.14। তো বেনিফিট কস্ট রেশিও তুমি যদি হিসাব করো তাহলে এখান থেকে ইজিলি ইকোনমিক ক্যালকুলেশন বের করা যায় যে এটা অন্য একটা সিস্টেমের চেয়ে এটার কম্পারেটিভলি তুমি যদি হিসাব করো বা মনোক্রপিং এর সাথে হিসাব করো দেখা যায় মোর দেন ডাবল এটা লাভ হয় আর কি। তার মানে অল অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস আমরা যেগুলো এখানে পড়াচ্ছি বা পড়িয়েছি তোমাদেরকে, অল আর ইকোনমিক ভিজিবল। সোশ্যালি অবশ্যই ফার্মার এটাকে সোশ্যালি অ্যাকসেপ্টেবল, এবং এনভায়রনমেন্টালি সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে অল অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস আর অল অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমস আর এনভায়রনমেন্টালি অ্যাকসেপ্টেবল, এবং এটা এনভায়রনমেন্টের পজিটিভ সাইড বয়ে নিয়ে আসে। এটার জন্য কোনো রকম এনভায়রনমেন্টের আমরা ক্ষতি করি না, আমাদের এয়ার, ওয়াটার এবং হচ্ছে সয়েল। এয়ার, ওয়াটার, সয়েল এই তিনটার কোনো জায়গায় কোনো রকম ক্ষতি করা যাবে না। যদি কোনো ক্ষতি হয়, তুমি একটা হাই প্রোডাকশনের জন্য তুমি এনভায়রনমেন্টের সয়েলটাকে তুমি ড্যামেজ করে দিচ্ছ, তাহলে সেটা সাস্টেনেবল হবে না। আই থিংক ইউ শুড আন্ডারস্ট্যান্ড। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার অনেকে হ্যান্ড রাইজ করেছে, বলো। হ্যাঁ স্যার, এখানে বেনিফিট কস্ট এর ক্ষেত্রে বেনিফিটটা আসলে কি, যেটা লভ্যাংশটা সেটা নাকি পুরো বিক্রিত মূল্যটা? ও, আমি তোকে যেটা বিসিআর এর যেটা ইয়ে দিচ্ছিলাম, তাই না? জি স্যার। এটা গ্রস কস্টটা হচ্ছে তোমার টোটাল কস্ট, আর বেনিফিট যেটা তোমার হচ্ছে তোমার গ্রস বেনিফিট। এটাকে ধরো একটা সিস্টেম 5 বছর থাকলো বা একটা প্র্যাকটিস 5 বছর থাকলো, এটার গ্রস যে ইনকাম, গ্রস যে কস্ট, এটাকে তার হচ্ছে তোমার ইনকামটার বা কস্টটার তোমার একটা ইন্টারেস্ট রেট দিয়ে 5 বছরের হিসাব করা হয় আর কি। হ্যাঁ, একটা ইকুয়েশন আছে। তো এটা হচ্ছে গ্রস বেনিফিট, গ্রস কস্ট এবং গ্রস বেনিফিট, গ্রস কস্টের ইন্টারেস্ট রেট দিয়ে একটা ইকুয়েশনে ফেলা, এটাকে করতে হয় আমাদের আর কি। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে when you go for higher study or if you go for masters, then you will get more in details. হ্যাঁ, এখন জাস্ট শুনে রাখো বেনিফিট কস্ট রেশিও, তারপর নেট প্রেজেন্ট ভ্যালু। হ্যাঁ, আমরা এগুলো অ্যাগ্রোফরেস্ট্রির কিছু টার্ম আছে, বিকজ অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেমে এখানে তোমার হচ্ছে কম্পোনেন্ট অ্যাটলিস্ট 2 এর অধিক হয়। হ্যাঁ, মনোক্রপিং এ হিসাব করাটা ইজি। যখন অ্যাগ্রোফরেস্ট্রি হয়ে যায়, এটা কম্পোনেন্ট 2 ট্রির ইনকাম হয়, ক্রপের ইনকাম হয়, এবং এই প্র্যাকটিসটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে আমি যে প্র্যাকটিসগুলোতে স্টাডি করেছি এটা 10 বছরের ডিউরেশন ছিল, 10 বছর করে করেছে। তাহলে 10 বছরের ট্রি এবং ক্রপের আছে, এগুলোর হিসাব করার জন্য আমরা কিছু ইকুয়েশন আছে, ওয়ার্ডের ইকুয়েশন ইউজ করি। ইকুয়েশন করে তোমাদের রেজাল্টটা জানলেই হবে যে এটা আমার প্রত্যেকটাই দেখা যায় 2.34, 2.89, 2.79, একটা হচ্ছে 3.14। দ্যাট মিন্স 3 টাইমস হায়ার। এটা কস্ট হচ্ছে এটা 3 টাইমস লাভবান। তুমি জাস্ট এইটুকু বুঝলেই হবে যে ইকোনমিক্যালি এটা বেনিফিশিয়াল আর কি। এনি আদার কোশ্চেন? তোমরা অনেকে হ্যান্ড রেজ করেছো, আমি জানি না এটা তোমরা না জেনে করেছো না জেনে করেছো জানি না। এনি কোশ্চেন এনিবডি? ওকে, যদি কোশ্চেন না থাকে আমরা, হ্যাঁ শিওর, প্লিজ বলো। স্যার, অ্যাগ্রিকালচার সিস্টেম যে সোশ্যালি মানে অ্যাকসেপ্ট হয় কিভাবে স্যার? কিছু একটা এক্সাম্পল দিয়ে বলে ভালো হতো। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বলতেছি, যেমন তুমি যদি মধুপুরে যাও, মধুপুরের ফার্মারদের আমরা একটা নতুন নতুন প্রোডাকশন সিস্টেম দিয়েছি যে আপনারা যদি এই গাছের সাথে কিছু মেডিসিনাল, খুলে দাও মা, সরি আমার মেয়ে ইন্টারাপ্ট করে। এটা হচ্ছে তোমার কি বলতেছিলাম, আচ্ছা হ্যাঁ, যেই এটা তোমার সোশ্যাল অ্যাকসেপ্টেবল কিনা, আমরা নতুন একটা প্রোডাকশন প্র্যাকটিস বা প্রোডাকশন সিস্টেম দিয়েছিলাম। সেটা হচ্ছে যে গাছের সাথে কিছু শেড লাভিং মেডিসিনাল হার্বস দিয়েছিলাম, যেমন কালো মেঘ। তোমরা কালো মেঘের নাম শুনেছো কিনা জানি না। এটা হার্বস যেটা পার্সিয়াল শেড লাভিং, খুব দ্রুত হয়, 3-4 মাসে এটা ইল দিয়ে দেয় আর কি। এবং এটা দেখা গেছে এটা দারুণ একটা মার্কেট বাংলাদেশে গ্রো করেছে অলরেডি। এসিআই, কেয়ার, ব্রাক এরা এই প্রোডাক্ট গুলো কেনার জন্য ইভেন এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে, বাংলাদেশে নাই বলে আর কি। একটু একটু তোমরা আনমিউট করো আর কি সবাই প্লিজ। হ্যাঁ, আমি আর সবাইকে ফোর্স আনমিউট করতে পারছি না। তো এই যখন আমরা এই প্রোডাকশনটা নিয়ে গেলাম, ফার্মাররা একটা হিউজলি অ্যাকসেপ্ট করলো এটা। ফার্মাররা এটা এক রে গ্লান্স শুনে দেখে এটা অ্যাকসেপ্ট করে নিল।
এটা হচ্ছে সোশ্যালি অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, একটা তুমি একটা নতুন কিছু আবিষ্কার করলা, নতুন টেকনোলজি আবিষ্কার করলা, এবং সেই আবিষ্কারটা যদি ফার্মাররা না নেয়, ফার্মাররা যদি বুঝতে না পারে, বা সোশ্যালি যদি কনফ্লিক্ট সৃষ্টি করে, এমন জিনিস তুমি নিয়ে গেলা, এমন প্রোডাকশন নিয়ে গেলা। ধরো আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিই যে মুসলিম কমিউনিটি তুমি একটা প্রোডাকশন সিস্টেম নিয়ে গেলা এনিম্যালের সাথে, তোমার হচ্ছে আমরা যেটা বলি পর বা তোমার শুকর বা মান্দিরা যেটা চাষ করে গাছের সাথে। একটু প্লিজ তোমরা একটু তোমাদেরকে এটা খেয়াল করতে হবে যে এখানে ক্লাস হচ্ছে। তোমাদেরকে বারবার আমি মুট করে দিতে যাচ্ছি না, আসলে আমি দিয়েছি, এখন কেউ আনমুট করে না কথা বলা ছাড়া আর কি। ঠিক আছে, আমি সবাইকে মুট করে দিয়েছি। এনিওয়ে, এটা হচ্ছে আমরা কোথায় ছিলাম, যে একটা 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 আবার কে আনমুট করলা? তোমাদেরকে দেখো বারবার বলতেছি যে একটু ক্লাসের মধ্যে তোমরা সবাই মোট হয়ে থাকো। আমি যখন কোশ্চেন করার সুযোগ দিব তখন কেউ আনমিউট করে কোশ্চেন করে আর কি। ঠিক, অপারেশনটা আসলে না হলে ক্লাসটা নিয়ে খুব মুশকিল আসলে। ওকে, এনিওয়ে, আমরা বলতেছি যে আমরা নতুন একটা ধরো অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস আমি আবিষ্কার করলাম, যেটা গাছের সাথে অ্যানিমাল হিসেবে আমি তোমাকে পর্ক বা শুকর দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু মুসলিম কমিউনিটিতে একটা বড় ক্লাস সৃষ্টি হবে, তারা কিন্তু নিবেই না এবং এটা গন্ডগোলের সৃষ্টি হবে। লাইক দিস, যে তোমার টেকনোলজিটা, তোমার প্রোডাকশন প্র্যাকটিস সিস্টেমটা সোশ্যালি তাদের জন্য করা, তাদেরকে অ্যাকসেপ্টেবল হইতে হবে, এবং এটা কোন রকম ক্লাস বা কোন রকম কনফ্লিক্ট কোন রকম কিছু সৃষ্টি করা যাবে না, তাহলে সেটা হচ্ছে আদারওয়াইজ সাস্টেইনেবল না। এনিওয়ে, these are the two broad concepts, সিস্টেম প্র্যাকটিস এবং হচ্ছে সাস্টেইনেবল কিনা তার একটা ইয়ে। তো অনেক সময় একটা কোশ্চেন অনেক সময় করে, আমি দেখেছি লাস্ট কিছুদিনে স্যাররা অনেক কোশ্চেন করেছে যে agroforestry is a sustainable land use system and explain. Now I will go through the slide. Okay, এখন আসো আমাদের যেটা ছিল উইন্ড ব্রেকস শেল্টার বেডস, তাই না? আসো আমরা এই পিকচার দেখি, তোমার পিকচার ব্যাখ্যা করবো পিকচারটা পরে, আমার কথা শুনতে থাকো স্যার। আগে স্লাইডটা উইন্ড ব্রেক শেল্টার বেডস, হ্যাঁ সরি স্যার, আগের স্লাইডটা একটু প্লিজ স্যার। আগের স্লাইডে ডেফিনেশন লেখা, এটা আর কিছুই না। আমি তোমাদেরকে স্লাইড সহ দিয়ে দিব, এটা পড়ার মধ্যে বা এটা রিডিং পড়ে যাওয়ার মধ্যে কোনো আসলে নাই, জাস্ট ওয়েস্টিং অফ টাইম, নাথিং এলস। হ্যাঁ, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা শুনে যাও আর এই পিকচারটা দেখার চেষ্টা করো। পিকচারটা আমি একটু পরে এক্সপ্লেইন করবো আর কি। না, উইন্ড ব্রেকস এন্ড শেল্টার বেডস, আমি জানি তোমরা 2-3 সেশন পড়ে ফেলেছো, তোমরা জানো আর কি, আসলে কিছুই না। কি বলছিলেন বুঝতে পারি নাই। আচ্ছা, কোশ্চেনটা ছিল আমি দীর্ঘদিন ছিলাম না, আমি আগের কোশ্চেন গুলো আমি দেখলাম, কয়েকটা দেখলাম যে স্যাররা মাঝে মাঝে কোশ্চেন করে যে is a sustainable land use system, explain, or sometimes লিখছে why, explain. হ্যাঁ, এনিওয়ে, ইন্টারনেট লাইনের আমারও মাঝে মাঝে সমস্যা হয়, তোমাদেরও সমস্যা হতে পারে, প্লিজ অ্যাপোলোজাইজ দিস ফর। তো কোশ্চেনটা আরেকবার যদি কোনো, হ্যাঁ বলো, এরকম যদি কোনো কোশ্চেন আসে যে সাস্টেনেবল কিনা বা সাস্টেনেবল ল্যান্ড ইউজ কিনা, বা তোমাকে আমি বলে দিলাম, একটা কোশ্চেন করলাম যে আমি ক্রপল্যান্ড অ্যাগ্রোফরেস্ট্রি পড়েছি, এটাকে সাস্টেনেবল কিনা, এই প্র্যাকটিসটা সাস্টেনেবল কিনা, তোমাদেরকে অ্যাপ্লাইড কোশ্চেন করা হয়, মাঝে মাঝে কিছু অ্যাপ্লাইড কোশ্চেন করা হয়। তো এই কোশ্চেনগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আমার এই জিনিসগুলো বোঝানো, সাস্টেনেবল বলতে কি বোঝায়, বা সাস্টেনেবলের থিওরিটা বা সাস্টেনেবলটা তুমি কিভাবে ব্যাখ্যা করো, সেটার জন্য তোমাকে ইনপুট দেয়া, নাথিং এলস। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আমাকে আবার কোশ্চেন করো, আমি আবার বলার চেষ্টা করবো, বাট আওয়ার টাইম ইজ শর্ট, উই হ্যাভ টু গো থ্রু। হ্যাঁ, আমাদেরকে যেতে হবে। এগুলো হচ্ছে প্রিভিয়াস রিক্যাপ, অলরেডি কয়েক সেশনের হয়ে গিয়েছে, তো সেটাই রিক্যাপ করে আমি আমার নতুন জায়গায় এখন যেতেই পারি নাই। এনিওয়ে, তোমরা যদি এখন দেখো আমরা এখন কোথায় আসছি, আমরা আসছি যে একটা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস, যেটার নাম হচ্ছে উইন্ড ব্রেকস এন্ড শেল্টার বেডস, দুইটা টার্ম, দুইটা ওয়ার্ড। Now, what is wind breaks and shelter beds? Wind breaks, shelter beds বলতে কি বুঝো? তোমরা এই পিকচারটা দেখতে থাকো আর আসো আমার কথা শুনতে থাকো, আমি পরে পিকচারটা এক্সপ্লেইন করতেছি। Wind breaks and shelter beds হচ্ছে যে দ্যাটস আ সিম্পল মেকানিজম। যদি অ্যাগ্রোফরেস্ট্রির কোনো সিস্টেম বা কোনো প্র্যাকটিস বা কোনো হোম এস্টেট বা কোনো ক্রপ প্ল্যান তোমরা আবার আনমিউট করেছো, হ্যাঁ একটু প্লিজ, হ্যাঁ তোমাদেরকে এতবার বলতেছি, একটু প্লিজ একটু হ্যাঁ একটু কোঅপারেট করো, নাহলে তো ক্লাস নেওয়া মুশকিল আসলে। হ্যাঁ, আমি তোমাদেরকে আবার আনমিউট করে দিয়েছি, কেউ নিজের থেকে আনমিউট করো না, হ্যাঁ, আনলেস তোমাদেরকে যখন আমি কথা না বলার সুযোগ দিই, একটু কোঅপারেট করো। হ্যাঁ, ওকে, নাও ওয়্যার উই আর, আমরা ছিলাম উইন্ড ব্রেকস এন্ড শেল্টার বেডস। কয়টা বাজে? হোয়াটস দ্য টাইম নাও?
একজন একটু আমাকে একটু টাইমটা রিমাইন্ড করে দিও, আমার এখানে স্ক্রিন শেয়ার তো আমি টাইমটা দেখতে পাচ্ছি না। এনিওয়ে উই হ্যাভ টাইম। 10:34 34। ওকে, আমাকে একটু 53-54 সময় একটু রিমাইন্ড দিও একজন আর কি, ঠিক আছে? সরি জি ফর স্যার। ওকে স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসো আমরা এখন উইন্ডব্রেক শেল্টার বেডস ফ্রি। নাও হোয়াট ইজ উইন্ডব্রেকস এন্ড হোয়াট ইজ শেল্টার বেডস? এটা আসলে সিম্পল একটা জিনিস। দিস ইজ সিম্পল অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস অর সিস্টেম, হোয়াট এভার ইউ সেড। এটা হচ্ছে তোমার ধরো আমি তোমাদেরকে বুঝালে তোমরা লিখতে পারবা আসলে। হ্যাঁ, আসলে এই ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনা তোমাদেরকে আমি সিদ্দিকের সাথে বলার সুযোগ হয়েছে, আমি জানি না এ বির সাথে বা ডির সাথে আমার সুযোগই হয় নাই। ইউনিভার্সিটি এডুকেশনের সাথে অন্য এডুকেশনের ডিফারেন্সটা কি? হ্যাঁ, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন তোমরা আগে করে আসছো কলেজ স্কুলে পড়াশোনা করে আসছো, এখন আসছো ইউনিভার্সিটি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু এডুকেশন সিস্টেম? হ্যাঁ, বেসিক ডিফারেন্সটা কোথায় সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমরা যেটা বলি ওয়ার্ড যেটা বলা হয় ইউনিভার্সিটিতে হচ্ছে টু ক্রিয়েট নলেজ, তোমাকে নলেজ ক্রিয়েট বা জেনারেট করতে হবে, নতুন কিছু সৃষ্টি করতে হবে। আর আগের গুলো হচ্ছে টু নারিশ, টু অ্যাকোয়াইন্ট বা টু লার্ন। তুমি এটা তোমাকে একটা কনসেপ্ট আমি তোমাকে এখানে মুখস্থ করতে বলবো না, আমি তোমাকে একটা কনসেপ্ট বোঝাই দিব, তুমি এটাকে তোমার ব্রেন দিয়ে ক্রিয়েট করবে, তুমি তোমার ব্রেন দিয়ে এটাকে লিখবে, তোমার মতন করে তুমি এটাকে লিখবা বা লেখার চেষ্টা করবা। সেটাই হচ্ছে আসলে ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনা হওয়া উচিত। আর আমরা যেটা করি রিসার্চের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করা, সেটা হচ্ছে রিসার্চের মাধ্যমে নতুন প্রবলেমকে সলভ করা। দ্যাট ইজ দ্য ইউনিভার্সিটি এডুকেশন। হ্যাঁ, এখন তোমাকে আমি আগের দুটো স্লাইড দিয়ে দিলাম, তোমার একটা মুখস্থ করলাম, মুখস্থ করে লিখে দিলা, দ্যাট ইজ নট দ্য ইউনিভার্সিটি এডুকেশন। হ্যাঁ, এটা আসলে ইউনিভার্সিটি এডুকেশন না, এটা একটা লোয়ার টায়ার এডুকেশন। যদিও আমরা অনেক ডিপার্টমেন্ট, ইভেন অ্যাগ্রোফরেস্ট্রি ডিপার্টমেন্ট, আমরা এটাকে ফলো করি বা এটাকে করি। হ্যাঁ, আমি তোমাদেরকে ওকে আমি জাস্ট 2 মিনিট একটা গল্প করে শেষ করি, সুযোগ হয়েছে অনেকদিন পরে। আমি তোমাদেরকে বলেছিলাম যে সি সেকশনে বলেছিলাম, তোমাদের 3 সেকশনে বলা হয় নাই, যে আমি যখন প্রথম বিদেশে পড়াশোনা করতে যাই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, প্রথম পরীক্ষায় আমি 5 মিনিট বসেছিলাম জাস্ট আমার ব্রেনটা এরকম ঘোরার মতন অবস্থা ছিল। হ্যাঁ, তো একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দিই যে ওখানে কোশ্চেন গুলো ছিল এমন, যখন প্রথম পরীক্ষা আমি হাজির হই পরীক্ষা হলে, কোশ্চেন দেখে আমি 5 মিনিট বসেছিলাম। কেন বসেছিলাম? ধরো সে ফর এক্সাম্পল তোমাদেরকে আমি একটা কোশ্চেন করলাম যে what do you mean by agroforestry? Write down the concept of agroforestry. This is our style of raising the question. Now, what is the style of the Western or the developed country? তাদের কোশ্চেন গুলো কেমন? তাদের কোশ্চেন হচ্ছে যে তোমাকে ডেফিনেশনটা নিয়ে দিয়ে বললো যে তুমি এই দুটো ওয়ার্ড ব্যাখ্যা করো। ডেফিনেশনটা তোমাকে তুলে দিল, দিয়ে বললো নাও ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস টু ওয়ার্ড, হোয়াট ডাজ ইট মিন? তোমাকে একটা এক্সাম্পল সেট করে দিল, বললো তুমি আরেকটা এক্সাম্পল সেট করো, এরকম আর কি। দ্যাট মিনস তুমি যদি ওই ডেফিনেশনটা না বুঝো, মুখস্থ করে যাও, তাহলে তুমি কিন্তু আর লিখতে পারবে না ওখানে। তুমি যদি ডেফিনেশনটা বুঝে যাও, তোমার নতুন করে বুঝে যাও, তাহলে কিন্তু তুমি এখানে লিখতে পারবা। হ্যাঁ, আমি দেখেছি আমাদের সময়, আমি 94-5 এর ব্যাচ, ইউনিভার্সিটিতে যাদের হাতের লেখা ভালো, যারা মুখস্থ করে সুন্দর করে লিখতে পারতো, দে উইল গেট দ্য হাইয়েস্ট মার্ক। হ্যাঁ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইন দ্য লোয়ার টায়ার এডুকেশন সিস্টেম। আসলে এটা ইউনিভার্সিটিতে এরকম হওয়া উচিত না। ইউনিভার্সিটিতে হওয়া উচিত তোমার ভিতরে কি আছে, তুমি কতটুকু থিঙ্কিং করতে পারো, তুমি কতটুকু ক্রিয়েট করতে পারো, তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা কেমন, সেটা দেখাই হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের এডুকেশনটা। এনিওয়ে উই উইল চেঞ্জ। হ্যাঁ, আমাদেরও চেঞ্জ হবে, আমরা এখান থেকে চলে আসবো আস্তে আস্তে, সেটাই আশা করি আমরা। এনিওয়ে আমরা আসো উইন্ডব্রেক শেল্টার প্লেসে ফিরে যাই আবার। সুষময়, তোমার ভিডিওটা অফ করো। হ্যাঁ, তুমি মোবাইলে কথা বলতেছো, কার সাথে আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, প্লিজ একটু অফ করো। ওকে, থ্যাংক ইউ সুষময়। হ্যাঁ, এনিওয়ে আমরা বলতেছি যে তোমার এডুকেশন কোথায় ছিল আমরা? উইন্ডব্রেক শেল্টার প্লেস। উইন্ডব্রেক শেল্টার প্লেস হচ্ছে একটা সিম্পল থিং। এখানে হয় কি, তোমার যদি অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিসটা না হয়, তোমার হোমস্টেটা বা তোমার একটা ক্রপ প্ল্যান্টটা বাতাস দিয়ে, বা এই কনসেপ্টটা আসলে আসছে ইউরোপিয়ান বেল্ট থেকে। ইউরোপিয়ান বেল্টটা হয় কি, নর্থ পোল থেকে তোমার প্রচুর স্নোফল হয়, উইন্টারে প্রচুর স্নোফল হয়, এবং স্নোফলে ওদের ক্রপ গুলা, ওদের এনিম্যাল গুলা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। যার জন্য ওরা করেছে কি, এই নর্থ সাইড বরাবর ওরা গাছ লাগাই দেয়, বড় গাছ লাগাই দিলে হয় কি, এই গাছে তোমার বাতাসটা বাড়ি খায় বা বাতাসটা প্রোটেক্ট হয়, অথবা স্নোফলটা এখানে প্রোটেক্ট হয়ে তার অপোজিট সাইডে যে ক্রপ আছে বা এনিম্যাল আছে বা হোমস্টেড আছে, সেটা রক্ষা পায় আর কি। এটাই হচ্ছে তোমার উইন্ডব্রেক শেল্টার প্লেসের কনসেপ্ট।
তাহলে এখানে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে তোমার স্পিড বা তোমার হাই স্পিড উইন্ডটাকে তোমার গাছ এখানে প্রোটেক্ট করবে, এবং প্রোটেক্ট করার ফলে হবে কি অপোজিট সাইডের, আমরা যেটা করি লিওয়ার্ড সাইড, LWWARD লিওয়ার্ড সাইড, দেখো এখানে লেখা আছে লিওয়ার্ড সাইডের যে তোমার যেই অবজেক্টিভ কি, তোমার লিওয়ার্ড সাইডে যে ক্রপ আছে বা অ্যানিমাল আছে বা হোমস্টেড আছে, সেটা এখানে থেকে রক্ষা পেল আর কি। দিস আর দ্য উইন্ডব্যাক শেল্টার বেডস এর কনসেপ্ট। এখন দুইটা টার্ম যেহেতু, হোয়াট ইজ উইন্ডব্যাক শেল্টার বেডস, তাই না? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আসলে খুব শার্প ডিসিশন, সেটা হচ্ছে ওই আগের মতনই অনেক সায়েন্টিস্ট আবার ভাইস ভার্সা করে ফেলে। সেটা হচ্ছে যে আমরা যেটা বলি উইন্ডব্রেকস হচ্ছে স্মল স্কেলে। স্মল স্কেলে মানে কি? অল্প সারি, অনেকে বলে 1 থেকে 3 সারি, কোনো ফিক্সড কোনো ক্রাইটেরিয়া নাই, অল্প সারি গাছ এবং একটা স্মল স্কেলে। স্মল স্কেলে মানে তুমি একটা ক্রপল্যান্ডের জন্য, একটা হোমস্টেডের জন্য বা একটা প্র্যাকটিসের জন্য তুমি যেটা করলা, তাহলে সেটা হচ্ছে উইন্ডব্রেকস। আর তুমি যখন এটাকে অনেক মোটা করে, অনেক ঘন করে, অনেক বড় জায়গার জন্য, ব্রড স্কেলে, যেমন তুমি একটা সিটিকে রক্ষা করতে চাও, তুমি একটা শহরকে রক্ষা করতে চাও, যেমন আমাদের দেশে আছে কক্সবাজার সিটিকে রক্ষা করার জন্য গভর্নমেন্ট করেছে কি সি বিচে ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, বেল্ট আকারে লাগিয়েছে। হ্যালো আবার তোমরা আনমিউট করতে, তোমরা একটু প্লিজ একটু তোমরা আবার আনমিউট করে নিচ্ছ কেন আমি বুঝতেছি না। আমি যতক্ষণ তোমাদেরকে সুযোগ না দিই তখন আনমিউট করো না, একটু কোঅপারেট করো প্লিজ। হ্যাঁ, এখানে দেখো আমরা এখানে প্রায় 376 জন স্টুডেন্ট আছি, আমরা 377 জন করে এফেক্ট হচ্ছে তোমার 1-2 জনের জন্য। একটু কেয়ারফুল হও, একটু কনসিয়াস হও প্লিজ। হ্যাঁ, ওকে। তো আমরা বলতেছিলাম যে এই মেকানিজমটা হচ্ছে সিম্পল, যে তোমার গাছে তোমার হচ্ছে উইন্ডটা প্রোটেক্ট করবে, বা স্নোফল যেটা হয় বা লিউড সাইডে যে আমার ক্রপল্যান্ড বা অ্যানিমাল বা হোমস্টেড থাকবে, সেটা এখান থেকে এটাকে রক্ষা পাবে এবং তার প্রোডাকশনটা সাস্টেইন করবে। এটাকে হচ্ছে উইন্ডব্রেকস আর শেল্টার বেডস এর কনসেপ্ট। নাও এটা মেকানিজমটা কি? মেকানিজমটা সিম্পল। যেই মেকানিজম আসলে কাজ করে সেটা হচ্ছে যদি উইন্ড কোনো একটা ওয়ালে বা একটা সলিড পার্টিকেলে যদি কোনো হিট করে, ধর একটা ওয়ালে হিট করলো, ওয়ালের হাইট যদি তোমার 10 ফিট হয়, তাহলে এটা মেকানিজম হচ্ছে যদি সলিড পার্টিকেলে, হ্যাঁ আমি সলিডটা পরে আসতেছি, দেখো যদি এই ওয়ালে হিট করে, এই ওয়ালের হাইটটা যদি 10 ফিট হয়, তাহলে 25 থেকে 30 গুণ, 25 থেকে 30 মানে 10 ফিট হলে 250 ফিট অথবা 300 ফিট দূরে যে উইন্ড তার 40% ভেলোসিটি ফিরে পায়। হ্যাঁ, তাহলে দেখো তোমার, আর যদি এটা একদম সলিড না হয়, যদি একদম ট্রান্সফার না হয় লাইক দিস, যদি এখানে গাছ হয়, গাছের মধ্যে তো কিছু তোমার যায়, যদি গাছ হয় তাহলে গাছের মেকানিজমটা সায়েন্টিস্টরা কি বের করেছে, গাছের হাইট যদি তোমার 20 ফিট হয় তাহলে 4x বা 4h, 20 ফিট যদি হয় তাহলে 4h এ কত হবে 80 ফিট, 80 ফিট দূরে যে তার 40% ভেলোসিটি ফিরে পেতে পারে। বাট দ্যার ইজ আ লেস চান্স। তুমি যদি এটাকে মোর ডেন্স করে দাও, মোর ক্লোজ করে দাও, অনেক সারি গাছ করে দাও, তাহলে এটা সেই তোমার 600 ফিট বা তোমার হচ্ছে 550 ফিট পরে যে তার উইন্ড স্পিড ফিরে পাবে আর কি। যদি হাইটটা 40 ফিট হয় তাহলে 4x বা 4h, সেটা হচ্ছে 160 ফিট পরে যে সে 40% দিয়ে পড়ে যাবে। আর যদি তোমার 60 ফিট হয় তাহলে তোমার চলে যাবে হচ্ছে 4x এ কত হবে 240 ফিট দূরে যে তার 40% ভেলোসিটি ফিরে পাবে। দিস আর দ্য বেসিক কনসেপ্ট আর কি, বা বেসিক মেকানিজম এটা করে এখানে আর কি। তাহলে তোমার যদি এই যদি এরিয়াটা অ্যাগ্রোফরেস্ট্রি প্র্যাকটিস এরিয়াটা যদি বড় হয়, তাহলে তোমাকে একটু উচ্চ সারি গাছ লাগিয়ে দিতে হবে, তাহলে তোমার প্রোটেকশনটা বাড়বে আর কি। আর সাধারণত ধরা হয়, আরেকটা ছবি দেখো, একটা ছবি আছে কিনা দেখি। ইয়েস, হ্যাঁ দেখো এই পিকচারটা দেখো, এখানে একটা গাছে দেখো এখানে যদি 30 মাইল পার ওয়েগে যদি উইন্ডটা হিট করে, তাহলে এটার হাইট যদি তোমার এখানে কত হাইট দিয়েছে, এখানে হাইট কোথায় লেখা আছে এখানে, এনিওয়ে তাহলে তোমার হচ্ছে 50, দেখো এইটা তোমার হচ্ছে এই 4x দূরে যে তোমার হচ্ছে অর্ধেক বা 15 মাইল পার উইন্ডের বেগটা ফিরে পেয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে আছে, ধরা হয় যে লিউড সাইডে যদি খুব ন্যারো গাছ লাগাও বা অল্প কয়েক সারি গাছ লাগাও, তাহলে হয়তো খুব স্লাইড, হয়তো 2, 3 বা 4, 5 এরকম থাকতে পারে, নাও পারে আর কি। হ্যাঁ, যদি একটু গাছের সারি বেশি করো তাহলে আর কোনো উইন্ডের প্রোডাকশন থাকে না আসলে। গাছের সারিটা বেশি করো মানে 3-4 সারি তুমি যদি প্ল্যান করে লাগাও, একটা থেকে 2 মিটার গ্যাপ হয় এবং পরের সারি যদি ওই গ্যাপের মধ্যে পড়ে, তারপরের সারি গ্যাপের মধ্যে পড়ে,
মানে তুমি একটু প্ল্যানটা সুন্দর করে করো, যাতে এই রো গুলাকে যদি এমন ভাবে করো যাতে একটা ওয়ান কাইন্ড অফ সলিড ওয়ালের মতন কাজ করে, তাহলে সেটার প্রোটেকশনটা আরো বেশি হয়। তো আমরা জেনারেল কনসেপ্টে আমরা ধরে নিচ্ছি যে এটা তোমার যেই 2-3 সারি যদি রো থাকে, অ্যাটলিস্ট 2 থেকে 3 সারি গাছ লাগাইতে হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা 4x বা তোমার হচ্ছে 4 টাইমস দূরে যে এটা 40% ভেলোসিটি ফিরে পাবে। দ্যাটস দ্য বেসিক মেকানিজম। তুমি যদি এটাকে ব্লক করো, সলিড করো, তাহলে এটা সেই 25 থেকে 30 গুণের কাছাকাছি চলে যাবে আর কি। এনিওয়ে, দেখো একটা পিকচার দেখো। Sir, I have a question, sir. হ্যাঁ, প্লিজ। Sir, in the previous slide, so we see that the effectiveness of so windbreak or shelter break actually depends on the height of the trees, right? Exactly. So in the very beginning, if anyone wants to protect his household or house, then in the very beginning, the height of the trees remains little, right? So if it is to get the effectiveness of windbreak or shelter break, we have to wait a long time so that the trees get long. I mean, Yes, exactly. You're right. Absolutely right. This is true. তুমি যেটা কোশ্চেন রাইজ করেছো, যদি শুরুর দিকে করা হয় তাহলে সেটা আসলে গাছ ছোট থাকবে, সেটার প্রোটেকশনটা কম হবে। এটা একেবারেই ট্রু। এটার কোনো এই সত্য অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ তোমার গাছ যদি ছোট থাকে তাহলে অবশ্যই তোমার প্রোটেকশনটা লো হবে। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট, তাই না? তোমার যদি একটা ওয়ালের 2 ফিট হাইট হয়, তুমি ইজিলি ওয়ালটা টপকায় তুমি ওখানে চলে যেতে পারবা। আর যখন ওয়ালের হাইটটা 20 ফিট হবে, তখন অবশ্যই তার অপোজিটে প্রোটেকশনটা হাই হবে। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। দ্যাট ইজ ট্রু। এটা আসলে সুযোগ নেই। এই জন্য হয় কি, তোমার ওরা যখন বাড়ি বানায় বা ঘর বানায়, আগেই প্ল্যান করে গাছগুলোকে লাগিয়ে দেয়, একটু বড় গাছ লাগায়, যাতে 4-5 বছর পরে ওই বেনিফিটটা তারা এখানে এনজয় করে আর কি। I think fast growing trees may be effective, sir. Yes, fast growing tree এবং সাধারণত তোমার বলা হয় যেটা ব্রড লিভ ট্রি, ফাস্ট গ্রোয়িং ট্রি বা যেগুলো খুব দ্রুত বাড়ে, আমরা স্ট্রাকচার দেখবো কিভাবে, সাধারণত বেসিক স্ট্রাকচার গুলো কি আমরা পরে দেখবো। তোমরা কয়েকটা ছবি দেখো। একটা নেদারল্যান্ডসের একটা প্লেন পিকচার দেখো। এটা নেদারল্যান্ডসে করা হয়। ওদের নর্থ নেদারল্যান্ডের সময় শুধু হচ্ছে প্লেন, আমাদের মতন। অন্য জায়গার স্ট্রাকচার আরো টপোগ্রাফি হিলি এরকম। তো ওদের এই নর্থ পোল থেকে প্রচুর স্টর্ম আসে সব সারা বছর আর কি, যার জন্য এরকম হয়। দেখো একটা রোডের পাশে করেছে, এই পাশের কমিউনিটিকে রক্ষা করার জন্য, শেল্টার বেল্ট আকারে একটা রোড, এই পাশে একটা কমিউনিটি আছে, এই পাশে এইটা রক্ষা করার জন্য করেছে। তারপর দেখো এই যে এটা ক্রপল্যান্ডকে রক্ষা করার জন্য এক পাশে যে পাশ দিয়ে তোমার বাতাস আসে, সেই পাশে উইন্ডব্রেক বা শেল্টার বেল্টস করেছে আর কি। এখন আসো, তুমি যেটা বলতেছিলে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। স্যার, আই হ্যাভ এ কোশ্চেন। স্যার, প্লিজ। স্যার, যদি গাছটা ঝোপালো না কিন্তু হাইট অনেক, তাহলে কি করব? তাহলে কি সূত্রে ঝোপালো না হয়? আচ্ছা, একটা গাছ না, যেমন স্যার আমি যদি ইউক্যালিপটাস লাগাই, তাহলে স্যার কি, মানে যদি তার 40 ফিট যদি উচ্চতা হয়, তাহলে কি সে 160 ফিট মানে দূরে গিয়ে কি তার 40% হবে? আমি তোমাকে বলেছিলাম যে সলিড, দ্যাট মিন্স একটা ওয়াল কনসেপ্টটা কি হচ্ছে, তো সলিড পার্টিকেল বানাইতে হবে, সলিডের কাছাকাছি তোমাকে যেতে হবে। এখন তুমি এই পিকচারটা দেখো, তাহলে তোমার অনেকটা ক্লিয়ার হবে আর কি। তো এই পিকচারটা দেখো, এখানে দেখো একটা 10 রোওয়ালা একটা স্ট্রাকচার দিয়ে আছে। ইউজুয়ালি যেটা করা হয়, সাধারণত শুরুর দিকে ছোট গাছগুলোকে দেওয়া হয় এবং ডেসিডুয়াস গাছগুলোকে দেওয়া হয়। দেখো শুরুতে তোমার ছোট ডেসিডুয়াস গাছ দিয়ে আছে, তারপরে একটু স্মল ট্রি দিয়ে আছে, তারপর লার্জ ট্রি দিয়ে আছে ডেসিডুয়াস, তারপরে তোমার এভারগ্রিন ট্রির সারি দিয়ে আছে। একটা ইউক্যালিপটাস দিয়ে আসলে কখনোই তুমি একটা সারি ইউক্যালিপটাস গাছ দিয়ে তুমি এটাকে কখনোই এটা প্রোটেক্ট করা যাবে না, আসলে যাওয়ার সুযোগ নাই এখানে। আর ইউক্যালিপটাস গাছ তোমার কোনোভাবেই তার কিন্তু ইয়েটা বোল্টটা স্ট্রেট সোজা উঠে যায়, ক্যানোপি উপরে যাওয়া আসে। সো এটা কখনোই উইন্ডব্রেকস এর জন্য আইডিয়াল চয়েস হবে না। তোমাদেরকে এখানে আছে যে উইন্ডব্রেকস এর জন্য তুমি তোমার ইচ্ছা মতন চয়েস করলেই হবে না, তোমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে চয়েস করতে হয় গাছগুলোকে আর কি। বুঝতেই পারতেছো, একটা বাতাস, তুমি যে বাতাসটাকে যদি প্রোটেক্টই না করতে পারে কোনো গাছ, তার যদি সেই সলিড অ্যাবিলিটি না থাকে, তাহলে সেটা তোমাকে পারপাসটা সার্ভ করবে না। দিস ইজি কোশ্চেন, ইজি আনসার। সাধারণত ইউজুয়ালি যেটা করা হয়, একটা কমন বেসিক স্ট্রাকচার, যদি একটা 10 রো একটা শেল্টার বেল্টস হয়, তাহলে সেটা সাধারণত করা হয় কি, শুরুর দিকে একটা ছোট গাছ দেওয়া হয়, ডেসিডুয়াস গাছগুলোকে দেওয়া হয়, শার্প জাতীয় গাছ, তারপরে তোমার স্মল ট্রি, তারপরে বিগ ট্রি, ডেসিডুয়াস, তারপরে এভারগ্রিন ট্রি যেগুলো থাকে তাদেরকে পরে দেওয়া হয়। কেন পরে দেওয়া হয়? এভারগ্রিন ট্রি গুলো সবসময় তোমার একটু বাল্কি হয়, বা স্ট্রাকচারটা সবসময় গাছ পাতা ডাল থাকে। যদি প্রথমে সেটা উইন্ডটাকে হিট করে, তাহলে এটা প্রচুর পরিমাণে ডিস্ট্রাকশন বা ক্ষতি হয়ে যায় আর কি। হ্যাঁ, যেমন তোমরা দেখে থাকবা যে আমাদের সুন্দরবনে যখন সিডোর হয়, সিডোর কিন্তু সুন্দরবনে একটা প্রথম 2-3 সারি প্রথম জায়গায় একদম পুরো ডিস্ট্রাকশন করে দিয়ে গিয়েছিল। মানে ফার্স্ট যেখানে হিট করে
স্বাভাবিকভাবে প্রথম যেখানে হিট করবে সেই জায়গাটাই তোমার ড্যামেজটা বেশি হবে। এই জন্য সাধারণত করে রাখি প্রথমে তোমার একটু ডেসিডুয়াস গাছগুলোকে দেয় বা লিন থ্যানোপিয়ানের গাছ দেয়, যাতে ওটার ডিস্ট্রাকশনটা কম হয় আর কি। এনিওয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। দেখো আর কিছু পিকচার এখানে আছে। দিস আর দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্র্যাকটিস ইন ইউরোপ। পুরো ইউরোপের একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস। ওরা করে কি আঙ্গুর, তোমরা গ্রেপসের নাম শুনেছো, গ্রেপস দেখেছো। গ্রেপসটা তোমার খুব ভার্নারেবল। এটা যদি স্নোফল হয় বা বাতাস হয় প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় স্বাভাবিকভাবে। আঙ্গুর চলে আসছে, এখানে যদি স্নো অ্যাটাক করে তাহলে ওটা পুরোটাই তোমার নষ্ট হয়ে যায় আর কি। তো আমি থ্রু আউট দ্য হোল ইউরোপে দেখেছি, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, স্লোভাকিয়া সব জায়গায় দেখেছি ওরা যেটা করার চেষ্টা করে, গ্রেপস বাগানের পাশে নর্থ সাইডে ওরা গাছ লাগিয়ে দেয়। দেখো লম্বা ওরা গাছ লাগিয়ে দিয়েছে, যাতে এই জায়গাটা স্নোফল, ওরা পার্টিকুলারলি করে স্নোফলটাকে প্রোটেক্ট করার জন্য, গ্রেপসের জন্য একটু ঠান্ডা লাগে আর কি। তো যাতে এই গ্রেপসটাকে ক্ষতি না করে আর কি, স্নোফল এসে বা বাতাস এসে এটাকে ফালাই না দেয় আর কি। ওরা গ্রেপসের জন্য মোরাললেস কমন ওরা একটা উইন্ডবেক শেলটারলেস প্র্যাকটিস করে আর কি। তোমরা বুঝতে পারতেছো, আঙ্গুর যখন ধরে থাকে আঙ্গুর উপরে যদি আঘাত পড়ে বাতাস বা স্নোফল, ড্যামেজটা খুব সিভিয়ার হয় আর কি। তো এনিওয়ে দেখো কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ, সুন্দর একটা স্ট্রাকচার, বাড়ি, তার এখানে ফার্মল্যান্ড, দেখো কি সুন্দর করে গাছ লাগিয়ে দিয়েছে আর কি। দ্যাটস অ্যাস্থেটিক ভ্যালু অ্যাজ ওয়েল। দেখো আর একটা পিকচার। এনিওয়ে তোমরা নেটে সার্চ দিলে অসংখ্য পিকচার পাবা। তারপরে আসো, কয়টা বাজে দেখো তো ঘড়িতে? স্যার 50 বাজে। আচ্ছা ঠিক আছে, আর 5 মিনিট আছে আমার সময়, ডোন্ট ওয়ারি। এনিওয়ে তোমরা যারা, একটা কথা বলতাম। হ্যাঁ বলো, সরি বলো, তাড়াতাড়ি বলো। স্যার আমাদের ভার্সিটির যে আমবাগানটা আছে, আমাদের ভার্সিটির যে আমবাগানটা আছে স্যার, এটা কি উইন্ডব্রেক হিসেবে কাজ করবে স্যার? অবশ্যই কাজ করবে। দুই সাইডে না, রাস্তার দুই পাশে। এটা তোমার ওই লিউড সাইডে যে ক্রপল্যান্ড আছে ওখানে চেক দিবে, অবশ্যই করবে। তুমি তোমার যদি গ্রামের বাড়ি থাকে ওখানে তুমি দেখতে পারো যে পাশে বাতাস আসে। টিপিক্যালি আমরা সাইক্লোন বা শেল্টার ফেস করি আমরা সাউথ ও দক্ষিণ দিক দিয়ে বাতাস দিয়ে। তুমি দক্ষিণ বরাবর যদি বড় গাছ লাগিয়ে দিয়ে থাকো, তোমার বাড়িটা দেখবে প্রোটেকশন হয়ে যাবে আর কি। হ্যাঁ, এবার এই ঝড়ে প্রচুর দেখা গেছে আর কি। তো এটা সাধারণত একটা বেসিক কনসেপ্ট। ভবিষ্যতে যখন আমরা প্ল্যানিং করি তখন এই বড় গাছগুলোকে বাসার পিছনে এবং দক্ষিণ দিক বরাবর দিয়ে দিই, যাতে বাতাসটা ওখানে একটা প্রোটেকশন আসে আর কি। অবশ্যই করবে। হ্যাঁ, এটা একটা বেসিক মেকানিজম। তুমি বাতাসের এগেনস্টে তুমি যে কিছু কি দাঁড় করে দাও কিনা, তার লিউড সাইডে সে তার প্রোটেকশন দিবেই। এটা একটা জেনারেল সাইকোলজি। হ্যাঁ, না দেওয়ার কোনো কারণ নেই এখানে। এনিওয়ে, তাহলে আমরা এখানে কি কি জিনিস আমরা কনসিডারেশন করব উইন্ডবেকটা করার সময়? যে এখানে যে নিডস গুলো সেটা হচ্ছে কি তোমার ল্যান্ডস্কেপ, তার ল্যান্ড ওনার, তার অবজেক্টিভস। ধরো আমি ল্যান্ড ওনার, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে উইন্ডবেক্সের গাছগুলোকে চুজ করব, প্লাস পাশাপাশি এখান থেকে আমি ফডার কালেক্ট করব। দ্যাট মিনস আমার কিছু ক্যাটেল আছে, আমি গাছও থাকবে, গাছের থেকে ক্যাটেলটা নিয়ে আমি ক্যাটেলগুলোকে খাওয়াবো। দেন মাই চয়েস আর মাই গস ইজ টু দ্য ট্রি দোজ হু আর ফডার ইল্ডিং, and some other landowner they want to get some fruits from the trees, so their choice should be the fruit yielding trees like this. Wildlife needs, এটা একটা বড় একটা জিনিস। এটা আসলে এই কনসেপ্টটা আমাদের দেশের চেয়েও বড় হয়। দেখো তোমার যদি কোনো জায়গায় তুমি যদি কোনো ওয়াইল্ড লাইফ স্ক্যান্সিটি থাকে বা তোমার সংরক্ষণগার থাকে, তাহলে সেই ওয়াইল্ড লাইফের প্রোটেকশনের জন্য তোমাকে একটা শেল্টার বিল্ড করতে হয় আর কি। হ্যাঁ, আমাদের দেশে করা আছে তোমার, যেখানে দেখবা যে তোমার ওয়াইল্ড লাইফ স্ক্যান্সিটি গুলো আছে, সেই জায়গাগুলো তোমার প্রচুর পরিমাণে সাউথ পোল দিয়ে প্রচুর পরিমাণে গাছ লাগাই দেওয়া হয়, যাতে ওয়াইল্ড লাইফ গুলা ঝড়ে বা এসে ক্ষতিগ্রস্ত হয় না হয়, মারা যায় আর কি, মারা না যায় আর কি। তারপর অল্টারনেটিভ হোস্ট তোমরা বুঝতে পারো, গাছগুলোকে যখন সাইট সিলেকশন করবা তখন তোমার যে ক্রপ প্ল্যান্ট আছে, ক্রপ প্ল্যান্টের যদি কোনো কমন রোগ বা ডিজিজ বা ইনসেক্ট থেকে থাকে, সেটা যেন তোমার ওই উইন্ডবেক্স বা শেল্টার বেসের যে গাছ, সেটাকে যে অল্টারনেটিভ হোস্ট হিসেবে কাজ না করে আর কি, তোমাকে সেটা অ্যাভয়েড করতে হবে আর কি। তারপরে মিনিমাইজ দ্য অ্যাডভার্স ইফেক্ট, দেখো এটা খুব সিম্পল জিনিস। তারপরে সাপ্লিমেন্ট ওয়াটার সোর্স শুড বি প্রেজেন্ট। হ্যাঁ, এখানে যদি গাছগুলাকে ওয়াটার কনজারভেশন অ্যাবিলিটি না থাকে তাহলে মুশকিল। যেমন আমাদের নর্থ বেঙ্গলের ফার্মাররা যে কাজটা করে, দে হ্যাভ টু প্ল্যান্ট এ হিউজ অ্যামাউন্ট অফ ইউক্যালিপটাস ট্রি ইন দ্য ক্রপল্যান্ড, ইন দ্য আইল অফ দ্য ক্রপল্যান্ড। They don't know it. This eucalyptus is very much harmful for consuming huge amount of water from the soil, and it will be ultimately the soil will be dry এবং ক্রপের জন্য ক্ষতি করে। তোমার গাছটা তোমার ওয়াটার সোর্সের রিজার্ভার হিসেবে কাজ করবে, এটা উল্টা হিসেবে না কাজ করে। দিস একটা কনসিডারেশন। তারপর তোমার লিউড সাইডকে প্রোটেকশন দিবে। তারপর লাইভ স্টক থাকে, যে লাইভ স্টককে একটা শেল্টার দিবে। Also wildlife habitat, enhance aesthetic value. অবশ্যই তুমি যখন কোনো গাছ নিয়ে একটা জিনিস করবা, তাহলে অবশ্যই কিছু এখানে ইনসেক্ট পেস্ট বা ওয়াইল্ড লাইফের আবির্ভাব হতে পারে, বার্ড আসবে এখানে,
আর যেটা লাস্টে যেটা আমি বলতেছিলাম যে ইট শুড বি দ্য অ্যাস্থেটিক ভ্যালু। হ্যাঁ, একটা সুন্দর, এই যে একটা বাড়ির তোমাকে লাস্টে একটা পিকচার দেখালাম না, এরকম করে গাছ লাগানো কি সুন্দর লাগতেছে দেখতে। এবং ফাইনালি যখন তুমি কোনো জায়গায় গাছ লাগাবা তার মানে কি তুমি কার্বন স্টোরেজ, তুমি সয়েলের এবং ইসের কার্বনটাকে তুমি বাড়াইলা, কার্বন স্টোরেজটা, কার্বন স্টকটা তুমি এনহ্যান্স করলা। দিস আর দ্য পারপাস। নাও স্পেসিস সিলেকশন ডিপেন্ডস অন ইয়োর অবজেক্টিভস। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়েছি, দ্যাট আর নট দ্য ফিক্সড, ইট ডিপেন্ডস অন দ্য ওনার চয়েস আর ওনার অবজেক্টিভস। এখানে দেখো, তুমি যদি শর্ট স্পেসিস হয় তাহলে এখানে স্টার ফ্রুট হতে পারে, পিজন ট্রি হতে পারে, গোয়াভা হতে পারে। মিডিয়াম স্পেসিস হলে নিম হতে পারে, অ্যাভোকাডো হতে পারে, টারমাইট হতে পারে। টল স্পেসিস হলে আকাশমণি হতে পারে, মেনজিয়াম হতে পারে, ঝাউ হতে পারে। তারপরে আদার পটেনশিয়াল ফ্রুট যদি হয়, টিম্বার যদি হয়, নাইট্রোজেন ফিক্সিং যদি করতে হয়, মেডিসিনাল ইউজ যদি হয়, তাহলে ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ পারপাস অর ইউজ, সেটার উপরে গাছগুলোকে ডিপেন্ড করে আর কি। তারপরে এখানে কি লেখা আছে, ডিজাইন অফ উইন্ডব্রেকস এন্ড শেল্টার বেডস। উইন্ডব্রেক শেল্টার বেড ডিজাইন করতে গেলে দেখো প্রথম পয়েন্টটাই তোমাকে হাইট, যেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমাকে হাইটটা চিন্তা করতে হবে। ডেনসিটি মানে তার ঘনত্ব। তুমি যদি একটা জায়গায় উইন্ডব্রেকস, একটা গাছ থেকে একটা গাছের ডিস্টেন্স দিলা 20 মিটার বা 15 মিটার, বা তুমি 5 মিটার 10 মিটার, আরেকজন দিলা তুমি হচ্ছে 2 মিটার বা 3 মিটার। তার মানে ডেনসিটি যত ডেন্স হবে, যত সলিডের কাছাকাছি যাবে, তত প্রোটেকশনটা হাই হবে আর কি। ওরিয়েন্টেশন ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের দেশে তুমি যদি শীতকালের, তো আমাদের তো স্নোফল নাই বা শীতকালে স্নোফল আসে না আর কি, তুমি যদি ওরিয়েন্টেশনটা তুমি যদি উল্টা দিকে দিয়ে রাখো তাহলে প্রোটেকশনটা একদমই হবে না। তোমাকে ওরিয়েন্টেশনটা বুঝে দিতে হবে তোমাকে আর কি। লেন্থ, অবশ্যই লেন্থ এর যে ফ্যাক্টর। উইথ, কতটুকু উইথে তুমি দিতে যাচ্ছ। কন্টিনিউটি, কন্টিনিউটি রাখতে হবে। তুমি 5 মিটার পর গাছ লাগাইলা, কিছু দূর যে 10 মিটার গ্যাপ দিয়ে দিলা, 15 মিটার গ্যাপ দিয়ে দিলা, তাহলে কন্টিনিউটি থাকলো না। হ্যাঁ, এই কন্টিনিউটি রাখতে হবে। ক্রস সেকশনাল শেপ। হোয়াট ইজ ক্রস সেকশনাল শেপ? ক্রস সেকশনাল শেপ হচ্ছে তোমার ক্রস বরাবর, যেমন 10 সারি গাছ আমি দিলাম, শুরুর দিকে তোমার হচ্ছে ডেসিডুয়াস ছোট গাছ দিলাম, তারপর একটু বড়, তারপরে তোমার হচ্ছে এভারগ্রিন গাছ দিলাম। তো দিস আর দ্য ক্রস সেকশনাল শেপ। এটাকে তোমাকে প্ল্যানিং আনতে হবে, করতে হবে আর কি। এখানে পয়েন্টগুলো লেখা আছে, টাইম শেষ না? আচ্ছা, তাহলে একটু দেখে রাখো বেনিফিট গুলো। আমি যেগুলো বলে গিয়েছি এইগুলোই বেনিফিট। এনহ্যান্স ক্রপ ফিল্ড হবে, রিডিউস উইন্ড ডিউরেশন হবে, শেল্টার বেডস অ্যাবস্ট্রাক্ট হবে, আর প্রোভাইড ভিজুয়াল স্ক্রিন। তারপর ম্যানেজমেন্ট, গাছের জন্য যে ম্যানেজমেন্ট গুলো আমরা করি সেই ম্যানেজমেন্ট গুলো এখানে তোমার লাগবে। ইরিগেশন করতে হবে, উইড কন্ট্রোল করতে হবে, প্রুনিং করতে হবে, থিনিং করতে হবে, ডিজিজ করতে হবে, এগুলো করতে হবে। দ্যাটস